সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে কোয়ান্টিটি থিওরি অফ মানি এই মডেলটা নিয়ে আলোচনা করেছি আমরা, যেখানে দেখেছি যে মানি সাপ্লাই কিভাবে প্রাইস এবং আউটপুটকে বা ইনফ্লেশন এবং আউটপুট গ্রোথকে কিভাবে প্রভাবিত করে। দুটো মডেল নিয়ে আলোচনা করেছিলাম সেখানে। একটা ছিল ক্রুড কোয়ান্টিটি থিওরি অফ মানি, যেখানে দেখানো হয়েছিল যে মানি সাপ্লাই যদি 5% বাড়ানো হয় ফর এক্সাম্পল, তাহলে ইনফ্লেশনে 5% বাড়বে, এবং একটা সম্পর্ক দেখানো হয়েছিল। এবং এই সম্পর্কটাকে আমরা পরে আপডেট করেছি, আমরা একটু মডার্ন ভার্সন দিয়ে আমরা সেটাকে বর্ণনা করেছি, যেটা ফ্রিডম্যানের মডেল বা ফিশারের মডেল নামে ডাকা হয়। সেখানে আমরা দেখেছি যে মানি সাপ্লাই শুধুমাত্র প্রাইসকে প্রভাবিত করে না বা ইনফ্লেশনকে প্রভাবিত করে না, মানি সাপ্লাই অনেক সময় আউটপুটকেও প্রভাবিত করতে পারে, সেটা আমরা দেখেছি। সেটা দেখানোর জন্য আমরা দেখেছি যে ভ্যালোসিটির মানটা যেহেতু স্থির থাকে না শর্ট টার্মে, এটা ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে, এবং ইনফ্লেশনটা যদি এক্সপেক্টেড হয় সেটা ভ্যালোসিটিকে প্রভাবিত করে, এবং ইনফ্লেশন যদি আনএক্সপেক্টেড হয় তাহলে সেটা আউটপুটকে প্রভাবিত করতে পারে শর্ট টার্মে। সেই বিষয়টা আমরা দেখেছি আমরা গত ক্লাসে। তো আমরা আজকে মানি সাপ্লাই মডেল নিয়ে একটু আলোচনা করবো। আমরা আজকে দেখানোর চেষ্টা করবো আজকে টপিকের নাম হচ্ছে মানি সাপ্লাই মডেল বা মানি সাপ্লাই ফাংশন। ডিমান্ড ফর মানি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ডিমান্ড ফর মানি ফাংশন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি ডিমান্ড ফর মানি ডিপেন্ডস অন ইনকাম এন্ড ইন্টারেস্ট রেট, যেটা আমরা বিভিন্ন ভাবে সেটাকে বিভিন্ন মডেলের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা মানি সাপ্লাইটাকে আমরা এতদিন ফিক্স ধরে নিয়েছিলাম, মানি সাপ্লাই ইজ গিভেন বাই দ্য গভর্নমেন্ট। এই ধরনের একটা আমরা অনুমান করেছিলাম যে মানি সাপ্লাইটা ফিক্স হিসেবে ধরে নিয়েছিলাম। আজকে আমরা এই মানি সাপ্লাই যে ফিক্স না বা গভর্নমেন্ট যেটাকে ফিক্স রাখে না, এটা যে আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে, বিশেষ করে যে ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে মানি সাপ্লাইটা, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করি। অর্থাৎ মানি সাপ্লাইটাকে আমরা একটা ভার্টিক্যাল বার হিসেবে না চিন্তা করে, এটা যে ইন্টারেস্ট রেটের ফাংশন এবং পজিটিভ ফাংশন, আপওয়ার্ড স্লোপিং লাইন, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করি, মানি সাপ্লাই ফাংশনটাকে দেখানোর চেষ্টা করি। এই মানি সাপ্লাই মডেল বা মানি সাপ্লাই ফাংশন এটা বের করার জন্য আমরা কয়েকটা স্টেপ আমরা অবশ্যই করব। প্রথমত আমরা কিছু নোটেশন ব্যবহার করব এখানে এই মানি সাপ্লাই ফাংশনটাকে প্রতিষ্ঠা করার জন্য। নোটেশনের মধ্যে আমরা এম বলতে বুঝবো মানি সাপ্লাই, নোটেশনগুলো দেখে আমাদের আইডিয়া করে নিতে হবে এটা কাকে বোঝাচ্ছে। এই মানি সাপ্লাইয়ের ডেফিনিশন দুটো পার্ট থাকে মানি সাপ্লাইয়ের। মানি সাপ্লাই বলতে আমরা বুঝি মূলত কারেন্সি in circulation or notes and coins in the pocket, in the pockets of public. একটা হলো ডিপোজিট in the commercial bank, কারেন্সি কে আমরা লিখব সিপি দিয়ে, পাবলিকের কাছে কি পরিমাণ কারেন্সি আছে, এবং ডিপোজিট আমরা ডি পি দিয়ে লিখব ডিপোজিট। পাবলিকের যে ডিপোজিট আছে কমার্শিয়াল ব্যাংকগুলোতে, সেটাকে আমরা ডিপি দিয়ে দিচ্ছি। মানে সাপ্লাই দুটো কম্পোনেন্ট আছে, আমরা ব্র্যানসনের বই ফলো করছি। আমরা ব্র্যানসনের যে নোটেশন ব্যবহার করেছি সেটা আমরা এখানে ব্যবহার করছি। যখন টেক্সট চেঞ্জ করি বই চেঞ্জ করি, আমাদের নোটেশন চেঞ্জ হয়ে যায় ক্রস কম্বিনেশন। তো মানি সাপ্লাই দুটো আইডিয়া গুলো সেম আইডিয়া। তো মানি সাপ্লাই দুটো কম্পোনেন্ট আছে, একটা কারেন্সি যেটা আমরা সিপি দিয়ে দিচ্ছি, আর একটা ডিপোজিট ইন দ্য কমার্শিয়াল ব্যাংকস। এই দুটো হলো মানি সাপ্লাই কম্পোনেন্ট। এখন আমরা এসিউম করব যে আমরা অ্যাসাম্পশন বলছি আমরা আমরা মনে করব এইচ হলো যে পোরশন অফ মানি হেল্ড ইন কারেন্সি, পোরশন অফ মানি হেল্ড ইন কারেন্সি। মানে হলো যে আমরা আমাদের মানির পুরোটুকুই ডিপোজিটে রাখি না,
আমাদের কাছে যে পরিমাণ ওয়েলথ আছে বা মানি আছে সে পুরোটাকে আমরা ডিপোজিট হিসেবে রাখি না, বা পুরোটাকে আমরা নোটস কয়েন হিসেবে রাখি না। আমাদের যে পরিমাণ মানি আছে, যে পরিমাণ সম্পদ আছে, তার একটা অংশ আমরা কারেন্সি হিসেবে রাখি, আর একটা অংশ আমরা ব্যাংকে রাখি বা ডিপোজিট হিসেবে রাখি। তো যত অংশ আমরা কারেন্সি হিসেবে রাখি, মনে করো আমার সম্পদ বা টোটাল মানি 5% আমি কারেন্সি হিসেবে রাখি। তার মানে 100 টাকা থাকলে 5 টাকা আমি পকেটে রাখি আর 95 টাকা আমি ব্যাংকে রাখি। আর এই চিকন যদি 10% হয় তাহলে আমরা 10 টাকা হাতে রাখলে 90 টাকা ব্যাংকে জমা রাখলাম। এটা বলছেন পোরশন অফ মানি হেল্ড ইন কারেন্সি, এই ছিল আমাদের। তাহলে বাকি অংশটুকু যদি 5% হয়, বাকি অংশটুকু মানে হচ্ছে আমাদের 1 - 8। যদি 5% হয় এটা 95% হবে, যদি আমাদের 10% হয় এটা 90% হবে। তাহলে এটা হলো পোরশন অফ মানি held in deposit or deposits। আমাদের এইগুলো আমাদের অ্যাসাম্পশন, আমরা মনে করছি যে সিপির পরিমাণটা হচ্ছে, সিপি সমান হচ্ছে h * m, আর ডিপি হচ্ছে আমাদের 1 - h * m। এটা হলো আমাদের অ্যাসাম্পশন। কেন দ্যাট ইজ, এটার অর্থটা হলো দ্যাট ইজ সিপি ইকুয়াল টু, মানে কারেন্সি পরিমাণটা হলো যে টোটাল মানি h পোরশন, h পোরশন আমরা সিপি হিসেবে রাখছি। আর ডিপি হলো ডিপোজিটের পরিমাণটা হলো যে 1 - h portion of money is held as deposit in commercial banks। এটা আমাদের assumption। আরেকটা assumption হলো যে আমরা জেড করতে মনে করছি, জেড সমান হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। এই assumption গুলো দিয়ে আমরা আমাদের মানি সাপ্লাইস ফাংশন থেকে প্রতিষ্ঠিত করব। রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, জেড হলো রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। এটা হলো যে ব্যাংকে যে পরিমাণ রিজার্ভ থাকে, ব্যাংকে ডিপোজিট থাকে, সেই 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 রিজার্ভের একটা অংশ সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে। এটাকে বলা হয় রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। তো রিকোয়ার্ড রিজার্ভ রেশিও যদি 10% হয়, তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো যদি ডিপোজিট কালেকশন করে, আমলকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তাহলে এর একটা অংশ 10% অংশ সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে। এই জন্য করা হয় যে কখনো যদি কমার্শিয়াল ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়, ব্যাংকরাপ্ট করে দেবে, মানুষের টাকা দিতে সমর্থ না হয়, তখন সেন্ট্রাল ব্যাংক কিছু দায়িত্ব নেয়। সেন্ট্রাল ব্যাংক যে কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের টাকার একটা অংশ জমা রেখেছিল সেন্ট্রাল ব্যাংকে, সেখান থেকে টাকা নিয়ে কাস্টমারদেরকে, যারা ডিপোজিটে দেওয়া ছিল তাদেরকে টাকা পরিশোধ করার চেষ্টা করে। একটা সেফটি হিসেবে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে তাদের তাদের রিজার্ভের বা ডিপোজিটের একটা অংশ সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয়। কমার্শিয়াল ব্যাংকগুলো এটা যত অংশ জমা রাখতে হয় সেটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, জেড এটাকে বলা হচ্ছে। এটা রেশিওটা। আর আমরা রিকোয়ার্ড রিজার্ভের পরিমাণটাকে আমরা বলবো, আমি বলে দিচ্ছি, নোটেশনগুলো একটু মনে রাখতে হবে, কোন নোটেশনটা কাকে বোঝাচ্ছে সেটাও একটু মনে রাখতে হবে সবসময়। কারণ আমরা ডেসক্রিপটিভ পোরশন থেকে আমরা ব্যবহার কম করবো, আমরা নোটেশনগুলো দিয়ে আমরা আইডিয়াটাকে ডেভেলপ করার চেষ্টা করবো, বা ফাংশনটাকে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করবো। তাহলে ফাংশনের কোন নোটেশনটা, কোন সিম্বলটা, কোন লেটারটা কি বোঝাচ্ছে সেটা সবসময় মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। আমরা যেটা হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, আর রিকোয়ার্ড রিজার্ভকে বলছি আমরা আরআরবি, রিকোয়ার্ড রিজার্ভ। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, বড় হাতের বা ক্যাপিটাল যে লেটারগুলো আছে, সিপি, এম, ডিপি, আরআর, এগুলোতে টোটাল অ্যামাউন্ট বোঝানো হচ্ছে। টোটাল অ্যামাউন্ট, তবে আরআর দিয়ে বোঝানো হচ্ছে টোটাল রিকোয়ার্ড রিজার্ভ, যে কি পরিমাণ রিজার্ভ সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে, কত কোটি টাকা বা কত লক্ষ টাকা সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে, সেটা রিকোয়ার্ড রিজার্ভ। আর ছোট অক্ষরগুলো দিয়ে আমরা রেশিও কত অংশ, কত পার্সেন্ট জমা রাখতে হবে। যেমন জেড দিয়ে, স্মল জেড দিয়ে বোঝানো হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, টোটাল রিজার্ভের কত অংশ সেন্ট্রাল ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকগুলোকে জমা রাখতে হবে। ক্যাপিটাল লেটার দিয়ে আমরা টোটাল অ্যামাউন্টকে বোঝাচ্ছি
আর স্মল লেটার দিয়ে আমরা পোর্শন গুলোকে বোঝাচ্ছি। আর হলো রিকোয়ার্ড রিজার্ভ। এটার ডেফিনিশনটা হলো রিকোয়ার্ড রিজার্ভের যে আমরা রিজার্ভ রেশিও হচ্ছে জেড, কত পার্সেন্ট রিজার্ভে কত পার্সেন্ট তাকে জমা রাখতে হবে, আর টোটাল ডিপোজিট হচ্ছে ডি। তাহলে একটা ব্যাংক যদি ডিপি পরিমাণ ডিপোজিট কালেকশন করে, ব্যাংকের রিকোয়ার্ড রিজার্ভ রেশিও যদি জেড হয়, তাকে এই পরিমাণ টাকা তাকে কি করতে হবে, সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে। তো রিকোয়ার্ড রিজার্ভ হলো টোটাল রিকোয়ার্ড রিজার্ভ হলো ডিপোজিটের কত অংশ তাকে সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে, জেড টাইমস ডিপি। এটা হলো আমাদের রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। এটাকে আমরা একটু জানি যে ডিপি সমান, আমরা জানি যে আমি এখানে লিখতে পারি ডিপি সমান হচ্ছে 1 - h * a। একটু ভেঙে লিখতে পারি যে আমরা এখন আমরা এই যে টোটাল রিজার্ভকে আমরা দুটো দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে পারি। আমরা টোটাল রিজার্ভকে খেয়াল রাখবে, আর হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ, পরিমাণ রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে, যেটা হচ্ছে আমরা রিকোয়ার্ড রিজার্ভ। আরেকটা সিম্বল আমরা ব্যবহার করছি যেটা হচ্ছে আর শুধু আর হচ্ছে কি আমাদের টোটাল রিজার্ভ। রিজার্ভ মানে যতটুকু সেন্ট্রাল ব্যাংকে আছে প্লাস যতটুকু নিজের কাছে আছে, কেমন এই দুটো মিলে হচ্ছে আমাদের টোটাল। অর্থাৎ টোটাল রিজার্ভ হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিজার্ভ, যেটা সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে, প্লাস যে অংশটুকু সে সেন্ট্রাল ব্যাংকে জমা রাখছে না, যেটাকে বলছি আমরা required reserve plus the excess RE, মানে excess reserve। অর্থাৎ টোটাল রিজার্ভের একটা অংশ কমার্শিয়াল ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয়, আর বাকি অংশ যেটা সে জমা রাখছে না সেটাকে বলি আমরা কি এক্সেস রিজার্ভ। আর ই হচ্ছে এক্সেস রিজার্ভ, অতিরিক্ত রিজার্ভ, যেটা সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয় না বা সে বাধ্য নয় জমা রাখতে, এটা হচ্ছে আমরা এক্সেস রিজার্ভ। আর একটা হলো সিটি, কারেন্সি। কারেন্সিটা হলো এই দুটো, এই তিনটা মিলে হয় টোটাল রিজার্ভ হয়। টোটাল রিজার্ভ যে কারেন্সি থাকে কমার্শিয়াল, এই কমার্শিয়াল ব্যাংকগুলোতে বলতে আমরা সিটি বলে দেব। টোটাল রিজার্ভ হলো রিকোয়ার্ড রিজার্ভ প্লাস এক্সেস রিজার্ভ প্লাস কারেন্সি, সিটি, যেটা আমাদের টোটাল রিজার্ভ। টোটাল রিজার্ভের আরেকটা ডেফিনিশন আছে, সেটা হলো আমরা একটা ডেফিনিশন বলছি, এটাকে বলা হয় রিজার্ভ, হচ্ছে ইউজ অফ রিজার্ভ। রিজার্ভটা কি কি খাতে ব্যবহার করা হয়? রিজার্ভটাকে আমরা তিনটা ভাগে রাখতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে আমাদের রাখতে হবে বাধ্যতামূলকভাবে, আর যে আরেকটা হচ্ছে অ্যাক্সেস রিজার্ভ, আরেকটা হচ্ছে আমরা কারেন্সি হিসেবে বন্ডে রাখতে পারি, ব্যাংকের বন্ড। সিপি এটা হচ্ছে রিজার্ভের একটা 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 ডিভিশন, একটা বিভাজন। আর আরেকটা দিক থেকে আর একটু বলতে পারি, অন্য একটা দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি, বলা হয় সোর্সের দৃষ্টিকোণ থেকে। সোর্সের দৃষ্টিকোণ থেকে একটা হলো আনবরোড রিজার্ভ, আমি একটু ডিফাইন করব। আর ইউ হচ্ছে আনবরোড রিজার্ভ, আর একটা হচ্ছে বরোড রিজার্ভ। আর এটা এক্সপ্লেইন করি। আর ইউ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের সোর্সের দিক থেকে, রিজার্ভটা কোথা থেকে আসে। আনবরোড রিজার্ভ, আর এই হচ্ছে আনবরোড রিজার্ভটা হলো এর মূলত এই রিজার্ভটা আসে কমার্শিয়াল ব্যাংকগুলো সরকার যে সিকিউরিটিজ বিক্রি করে, যে বন্ড বিক্রি করে,
বন্ড মার্কেটে বা ফাইন্যান্সিয়াল মার্কেটে, সেগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো কিনে। কর্পোরেট সিকিউরিটিজ গুলো বা কর্পোরেট বন্ড এগুলোকে রিজার্ভের অংশ হিসেবে ধরা হয়। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকগুলো সরকারি যে সিকিউরিটিজ গুলো কিনে সেগুলো রিজার্ভ হিসেবে চিন্তা করা হয়। সেগুলো তাহলে আনবোর্ড রিজার্ভ হলো বলছিলাম যে আনবোর্ড রিজার্ভ হলো যেটা কমার্শিয়াল ব্যাংকগুলো সরকারের কাছ থেকে যে সিকিউরিটিজ গুলো কিনে বা সরকারি যে বন্ড গুলো কিনে, ট্রেজারি বিল বা বন্ড যেগুলো কিনে সেগুলোকে বলা হয় আনবোর্ড রিজার্ভ। সরকারি যে সিকিউরিটিজ গুলো কিনে কমার্শিয়াল ব্যাংকগুলো, সেগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ হিসেবে ধরা হয় সেগুলো। এবং গভর্নমেন্ট ইচ্ছা করলে এই আনবোর্ড রিজার্ভকে কন্ট্রোল করতে পারে। পরবর্তীতে দেখবো এটা মানি সাপ্লাই একটা অংশ হিসেবে দেখা যাবে। এটাকে মানি সাপ্লাই অংশ যেহেতু এটা আনবোর্ড রিজার্ভটা গভর্নমেন্ট থেকে কন্ট্রোল করতে পারে। গভর্নমেন্ট বন্ডের বিক্রি বাড়াতে পারে বা গভর্নমেন্ট সিকিউরিটিজের বিক্রি, গভর্নমেন্ট সিকিউরিটিজের মধ্যে বন্ড আছে, ট্রেজারি বিল আছে, ট্রেজারি নোট আছে, অন্যান্য গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো আছে। এই যে আনবোর্ড রিজার্ভ যেটা কমার্শিয়াল ব্যাংকগুলো গভর্নমেন্টের কাছ থেকে কিনে, সেটার সাপ্লাইটাকে গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে। তাহলে এটা হচ্ছে গভর্নমেন্টের পলিসির একটা পার্ট হিসেবে থাকে যে আনবোর্ড রিজার্ভের পরিমাণটাকে কন্ট্রোল করতে পারে গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে সিকিউরিটিজ গুলো আছে সেগুলো কয়েকটি বাড়িয়ে থেকে কন্ট্রোল করতে পারে। কেমন একটা হলো কম্পোনেন্ট আরবি, এর হচ্ছে আমরা বড় রিজার্ভ। এই বড় রিজার্ভটা হলো এটা কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ বড় করতে পারে, ধার করতে পারে বিভিন্ন সোর্স থেকে। সেন্ট্রাল ব্যাংক থেকেও ধার করতে পারে টাকা, সেন্ট্রাল ব্যাংকের একটা ডিসকাউন্ট উইন্ডো থাকে যেখান থেকে সুদের বিনিময়ে টাকা ধার করা যায়, কিংবা এক কমার্শিয়াল ব্যাংক থেকেও টাকা ধার করতে পারে, রিজার্ভ ধার করতে পারে। এই এই পার্টটুকু, এই বড় রিজার্ভ এই পার্টটুকু এটা কমার্শিয়াল ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে, কমার্শিয়াল ব্যাংক এটাকে কন্ট্রোল করে। কমার্শিয়াল ব্যাংকগুলো ইচ্ছা করলে বেশি ধার করতে পারে সরকারের কাছ থেকে বা কারো কাছ থেকে পরিস্থিতি ভেদে, কিংবা কম ধার করতে পারে পরিস্থিতি ভেদে। এটাকে বলা হচ্ছে বড় রিজার্ভ। আনবড় রিজার্ভটা গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে থ্রু changing the amount of securities sold in the security market, financial market. And the next another part is borrowed reserve, which is under the control of the commercial bank. Commercial bank এগুলোকে নিয়ন্ত্রণ করে। কমার্শিয়াল ব্যাংকের বিহেভিয়ারের উপরে যেগুলো মানটা নির্ভর করে। সোর্স এর দিক থেকে রিজার্ভটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর বি, একটা হচ্ছে আর ইউ। তবে যেহেতু এটা ডেফিনিশন, আমরা অনেক সময় জিডিপি এস্টিমেট করে, জিডিপি দুটো দিক থেকে এস্টিমেট করি, একটা হচ্ছে এক্সপেন্ডিচার সাইড থেকে, একটা হচ্ছে ইনকাম সাইড থেকে। এক্সপেন্ডিচার সাইড থেকে জিডিপি হচ্ছে কত আমাদের কনসাম্পশন এক্সপেন্ডিচার সি প্লাস আই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার প্লাস জি কর্পোরেট এক্সপেন্ডিচার প্লাস ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার সাইড থেকে জিডিপি পরিমাণ। জিডিপি আরেকটা পরিমাণ হচ্ছে ইনকামের দিক থেকে। ইনকামের দিক থেকে আমরা উপকরণগুলোকে চারটা ভাগে ভাগ করি, হচ্ছে লেবারের ইনকাম হচ্ছে ডব্লিউ, ওয়েজ, আর ক্যাপিটাল ইনকাম হচ্ছে ইন্টারেস্ট রেট, আর ল্যান্ড ইনকাম হচ্ছে আমাদের রেন্ট, আর প্রফিট হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপের ইনকাম। তাহলে এই ইনকামের দৃষ্টিকোণ থেকে আমরা জিডিপি কে ভাগ করতে পারি ওয়েজ প্লাস আমাদের ক্যাপিটালের ইনকাম হচ্ছে আমাদের ইন্টারেস্ট প্লাস রেন্ট প্লাস প্রফিট। কেমন? তাহলে আমি যে দিক থেকে হিসাব করি না কেন জিডিপি মানটা সমান হবে, ইনকামের দিক থেকে কিংবা এক্সপেন্ডিচার দিক থেকে। ঠিক এখানেও ঠিক তাই। এখানে আমরা এই টোটাল রিজার্ভকে আমি যদি ইউজের দিক থেকে হিসাব করি, তাহলে সেটা হবে রিকোয়ার্ড রিজার্ভ প্লাস এক্সেস রিজার্ভ প্লাস কারেন্সি। আমি যদি সেটাকে সোর্সের দিক থেকে চিন্তা করি, এটা আনবড় রিজার্ভ হিসেবে আসতে পারে গভর্নমেন্টের কাছ থেকে, বড় রিজার্ভ হিসেবে আসতে পারে। এই আর এর মাত্রা দুদিকে সমান। অর্থাৎ আমরা বলতে পারি এই মানটা সমান হয়। যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে
যেহেতু সোর্সের দিক থেকে কিংবা এক্সপেন্ডিচার দিক থেকে যেদিক থেকে হিসাব করে এখন আমরা রিজার্ভের পরিমাণটা সমান হবে, তাই আমরা লিখতে পারি যে আর আর প্লাস আর ই প্লাস সিপি তো সোর্সের দিক থেকে আমাদের রিজার্ভের পরিমাণ আর হচ্ছে ইউজের দিক থেকে বড় রিজার্ভ প্লাস বড় রিজার্ভ, ঠিক আছে? পক্ষ সমান হবে, পক্ষ সমান করে আমরা যদি এটাকে সলভ করি আমরা তাহলে আমরা পাবো আর এটাকে বাম দিকে নিয়ে আসি আর একটু মাইনাস প্লাস চিহ্ন করতে এটাকে বাম দিকে নিয়ে এসে চিন্তা করো, নিয়ে এসে অংশটাকে ডান দিকে নিয়ে যাও আর আর প্লাস আর মাইনাস আর বি সেটা বললাম মানে যে কাজটা করছি সেটা হচ্ছে এটাকে বাম দিকে রেখে এটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে আর ই মাইনাস আর বি হবে, কেমন? প্লাস সিপিটা আছে এখানে, সিপিটা আছে আমি তারপরে বললাম যে এটাকে পাশে নিয়ে আসলাম আর এখানে যা হলো ক্যালকুলেশন সেটাকে আমি ডান দিকে নিয়ে যাবো, এটা হবে এবং আমরা রিকোয়ার্ড রিজার্ভ প্লাস এই দুটো জিনিসকে আমরা বলবো এক্সেস রিজার্ভ মাইনাস বরোড রিজার্ভ। এক্সেস রিজার্ভ হলো কি, যে একটা ব্যাংকে যে পরিমাণ ডিপোজিট আছে সেই ডিপোজিটের একটা অংশ সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে, কেমন? বাকিটাকে বলছেন যে এক্সেস রিজার্ভ আর কি এই এক্সেস রিজার্ভের একটা অংশ দিয়ে তারা সিকিউরিটিজ কিনে গভর্নমেন্ট ব্যাংকে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে ট্রেজারি বিল ট্রেজারি নোট এগুলো সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায় অল্প পরিমাণে, খুব বেশি না। এই ডিপোজিট টাকাগুলো যদি লোন হিসেবে দেওয়া হয় ব্যবসায়ীদেরকে সেখান থেকে অনেক বেশি ইন্টারেস্ট পায়, 12, 13, 15, 16, 18, 19% লোক সেখান থেকে তারা ইন্টারেস্ট পায়। কিন্তু সেগুলো যদি তারা সিকিউরিটিজ কিনে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে কম পায়, 3% বা 4%, 5% এমন করে ইন্টারেস্ট পায়। তারপর তারা কেন সেগুলো কিনে, কারণ এগুলোকে রিকোয়ার্ড রিজার্ভ, এগুলোকে তারা রিজার্ভ হিসেবে দেখাতে পারে কেমন? রিকোয়ার্ড রিজার্ভ থাকে সেগুলো সেগুলো সাপোর্ট দেয় বা এগুলো খুব দ্রুত কনভার্ট করা যায়। এই জন্য আমরা বলছি যে অ্যাক্সেস রিজার্ভ থেকে যদি বড় রিজার্ভ বাদ দেওয়া হয় তখন সিকিউরিটিজ কেনার পরে যা থাকে সেই অংশটুকুকে তারা লোন হিসেবে প্রদান করতে পারে, এটাকে বলছি আমরা ফ্রি রিজার্ভ। আর অ্যাক্সেস রিজার্ভ থেকে বড় রিজার্ভ অর্থাৎ গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাংকে টাকা রাখার পরে বাকি যে টাকাটুকু আছে ডিপোজিটের তার একটা অংশ দিয়ে তারা গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে বা ট্রেজারি বিল ট্রেজারি নোট এগুলো কিনে বাকি অংশটা তারা লোন হিসেবে দিয়ে দেয় বা লোন হিসেবে দিতে পারে, এটাকে বলছে ফ্রি রিজার্ভ, এটা তারা চাকরি পাবে প্লাস সিপি কারেন্সি ভলটেজ কি পরিমাণ কারেন্সি আছে কেমন? এটা হলো আমাদের এটাকে আমরা যেহেতু জানি আমরা একটু ভেঙে লিখবো। রিকোয়ার্ড রিজার্ভ হচ্ছে আমাদের 1 মাইনাস h অফ m, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিজার্ভ। আমাদের রিকোয়ার্ড রিজার্ভ আমাদের h হচ্ছে আমাদের কত টোটাল মানি কত অংশ কারেন্সি হিসেবে রাখে আর 1 মাইনাস h হচ্ছে টোটাল মানি কত অংশ ডিপোজিট হিসেবে রাখে। তাহলে জনগণ তাদের অর্থের এত অংশ ডিপোজিট হিসেবে রাখে 1 মাইনাস h ইনটু m অংশ ডিপোজিট হিসেবে রাখে। h হচ্ছে কি যে কত অংশ কারেন্সি হিসেবে রাখে, m হচ্ছে আমাদের টোটাল মানি ইন দ্য ইকোনমি, টোটাল মানি সাপ্লাই পরিমাণ, টোটাল মানির একটা অংশ জনগণ
কারেন্সি হিসেবে পকেট রাখে, আরেকটা অংশ কমার্শিয়াল ব্যাংকে ডিপোজিট হিসেবে রাখে। তো আমরা বলেছি যে এইচ সমান হচ্ছে যে কত অংশ কারেন্সি হিসেবে রাখে, তো এইচ এম হচ্ছে কারেন্সির পরিমাণ, আর বাকি অংশটুকু অর্থাৎ 1 এইচ এম সেই অংশটুকু তারা ডিপোজিট হিসেবে কমার্শিয়াল ব্যাংকে জমা রাখে। এবং এটা হচ্ছে ডিপোজিটের পরিমাণ, ডিপি হচ্ছে 1 এইচ ইনটু এম। এই ডিপোজিটের একটা অংশ কমার্শিয়াল ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকে কি করতে হয়, রিজার্ভ হিসেবে রাখতে হয়। তাহলে আমাদের এটাকে কি হচ্ছে, জেড হচ্ছে আমাদেরকে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, স্মল জেড। তাহলে জেড এটা হচ্ছে আমাদের ডিপোজিটের পরিমাণ 1 এইচ ইনটু এম, তার একটা অংশ সেন্ট্রাল ব্যাংকে, যেটা অংশ সেন্ট্রাল ব্যাংক কি করতে হয়, রিজার্ভ হিসেবে রাখতে হয়, যেটাকে বলা হয় কি রিকোয়ার্ড রিজার্ভ। রিকোয়ার্ড রিজার্ভকে আমরা ভেঙে লিখছি জেড ইনটু 1 এইচ ইনটু এম। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা আমরা ফ্রি রিজার্ভ রাখবো আরএফ প্লাস সিপি। সিপিটা হচ্ছে আমাদের কি কারেন্সি পরিমাণ, যেটা আমরা ডেফিনিশন জানি, যেটা হচ্ছে মূলত এইচএম, মানি সাপ্লাই এইচ পরিমাণ অংশ দ্বারা কারেন্সি হিসেবে রাখা। একটা অংশ কারেন্সি হিসেবে, রিজার্ভের একটা অংশ সিপি হিসেবে থাকে, আর একটা অংশ ডিপি হিসেবে থাকে। ডিপির একটা অংশ আবার রিকোয়ার্ড রিজার্ভ হিসেবে সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে। এখন আমরা এই কোশ্চেন থেকে একটু ম্যানিপুলেট করব। এই কোশ্চেন থেকে ম্যানিপুলেট করে আমরা দিতে পারবো। এটাকে আমরা এম এর মানটাকে আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তবে এম এখানে দেখো, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এম নাই, এটাকে পাশে নিয়ে আসি। এখান থেকে আমি লিখতে পারি আর কিউ মাইনাস আর এফ ইকুয়াল টু জেড 1 এইচ এন এইচ, ঠিক আছে? আমি এখান থেকে আমি এমটা কমন নিতে পারবো, জেড 1 এইচ প্লাস এইচ, এমটা কমন নিতে পারবো, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে হচ্ছে আমাদের আর ইউ মাইনাস আর এফ। এখন আমরা এম সমান কত এখান থেকে খুব সহজে লিখতে পারবো। এম সমান হচ্ছে আমাদের এটাকে পাশে নিয়ে চিন্তা করি, therefore m equal to এটা নিচে থাকবে j h plus h by উপর থাকবে minus r এবং আমরা এটাকে আরেকটু ভেঙে লিখতে পারি, minus rf by এরপর লিখে চেষ্টা করলাম by z plus এখানে zh minus zh plus h, অর্থাৎ আমরা লিখতে পারি h into 1 minus h। এভাবে লেখা যায়, ইচ্ছা করলে এভাবে লেখা যায়, বা সংখ্যাগুলোকে একটু ম্যানিপুলেট করে আমরা ইচ্ছা করে লিখতে পারি h plus z into 1 minus h অথবা z plus h into 1 minus z, যেভাবে খুশি সেভাবে লেখা যাবে। তো এখানে এখানে লক্ষ্য করে দেখবেন যে আমরা যদি এখানে মানি সাপ্লাই পদ্ধতি চিন্তা করি, যদি জেডকে যদি বাড়ানো হয়, জেড না আরকে যদি বাড়ানো হয়, আরকে যদি বাড়ানো হয়, অর্থাৎ এটাকে ইচ্ছা করলে এভাবে চিন্তা করতে পারি, একটু ভেঙে লেখা যায় আর ইউ বাই জেড প্লাস এইচ ইন্টু 1 মাইনাস জেড মাইনাস আর এফ বাই জেড প্লাস এইচ ইন্টু 1 মাইনাস জেড। এভাবে চিন্তা করতে পারি, দুটো ভাগে ভাগ করে চিন্তা করতে পারি, প্রথমটাকে প্লাস সাইন, দ্বিতীয়টাকে মাইনাস সাইন। সুতরাং আমি যদি আর এফ যদি বাড়াই, আমি কেমন, তো 1 বাই জেড প্লাস এইচ ইন্টু 1 মাইনাস, দেখো এখানে এটা কিন্তু পজিটিভ, এটা এটা একের চেয়ে কম, এটা পজিটিভ, এটা একটা পজিটিভ নাম্বার, এইচটা কেমন, যেটা একটা পজিটিভ নাম্বার, ফলে নিচের অংশটুকু পুরোটাই পজিটিভ। নিচে যদি পুরোটাই পজিটিভ হয়,
তাহলে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু আরইউ, তাহলে সেটা অবশ্যই পজিটিভ হবে, তাই না? তার মানে দাঁড়াচ্ছে যে আনবরড রিজার্ভ, কেমন আনবরড রিজার্ভ মানে আমরা কি বলেছি, যেটা কমার্শিয়াল ব্যাংকগুলো সরকারের যে ঋণপত্র সেগুলো বা বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো ক্রয় করে, কেমন সেটার পরিমাণ যদি বাড়ে, অর্থাৎ গভর্নমেন্টের যদি বন্ড সাপ্লাই পরিমাণ বৃদ্ধি পায়, কেমন বা সিকিউরিটি সাপ্লাই সিকিউরিটির পরিমাণ যদি বৃদ্ধি পায় গভর্নমেন্টের, তাহলে অর্থাৎ যদি আনবরড রিজার্ভ যদি বৃদ্ধি পায়, কমার্শিয়াল ব্যাংকগুলো যদি গভর্নমেন্টের কাছ থেকে যদি গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে, তাহলে মানি সাপ্লাই পরিমাণটা বাড়বে, কেমন অর্থাৎ আনবরড রিজার্ভের পরিমাণ বাড়লে মানি সাপ্লাই বাড়বে। আনবরড রিজার্ভটাকে গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে আনবরড রিজার্ভের পরিমাণটাকে বাড়িয়ে মানি সাপ্লাই পরিমাণটাকে বাড়াতে পারে, এটা একটা দিক। আরেকটা হলো বাকি যে এগুলোর কথা হচ্ছে প্যারামিটার, আর আর ইউ আর এফ জেড এইচ, এগুলো হচ্ছে প্যারামিটার অফ মানি সাপ্লাই। মানি সাপ্লাইটা এই সকল বিষয়ের উপর নির্ভর করে। তাহলে একটা হচ্ছে যে আর ইউ সাথে এই সম্পর্কটা হচ্ছে কি পজিটিভ মানি সাপ্লাই। আর যদি আরএফ যদি বাড়ানো হয়, ফর এক্সাম্পল যদি তখন যদি আরএফ কে বাড়ায়, ফ্রি রিজার্ভ কে যদি বাড়ায় গভর্নমেন্ট, মানে যেহেতু এটার সামনে একটা নেগেটিভ সাইন আছে, এটার সামনে একটা নেগেটিভ সাইন আছে, এটা যেহেতু পজিটিভ সুতরাং এটা লেস দেন 0 হবে। ফ্রি রিজার্ভের পরিমাণ বাড়লে মানি সাপ্লাইয়ের পরিমাণটা কমে যাবে। ফ্রি রিজার্ভ মানে কি, যেটা ব্যাংকের কাছে আছে, ব্যাংক যেটা ইচ্ছা করলে লোন দিতে পারে। ফ্রি রিজার্ভ থেকে আমরা বলেছি কি, রিজার্ভ হচ্ছে আমাদের এক্সেস রিজার্ভ, অর্থাৎ রিকোয়ার্ড রিজার্ভ রাখার পরে সেন্ট্রাল ব্যাংকে বাকি যেটুকু থাকে তার কাছে সেটা হচ্ছে এক্সেস রিজার্ভ। এক্সেস রিজার্ভ থেকে একটা অংশ সে বড় রিজার্ভ হিসেবে কালেকশন করে, যেটা বড় রিজার্ভ হিসেবে কালেকশন করে, এবং এই দুটোর যে বিয়োগফল, সেই বিয়োগফলটাকে বলা হচ্ছে কি ফ্রি রিজার্ভ বলা হচ্ছে। এই ফ্রি রিজার্ভের পরিমাণটা যদি বাড়ে তাহলে মানি সাপ্লাইয়ের পরিমাণটা কমবে, যেহেতু এটার সাথে একটা নেগেটিভ সাইন আছে। তার মানে ব্যাংকগুলো যদি টাকা লোন না দেয়, যদি ফেলে রাখে ব্যাংকের মধ্যে ফ্রি হিসেবে ফেলে রাখে, তাহলে মানি সাপ্লাইয়ের পরিমাণটা কমে যাবে। মানি সাপ্লাইয়ের পরিমাণটা বা এম এর মানটা নির্ভর করছে এই মানি সাপ্লাই ফাংশনের প্যারামিটারগুলোর উপর। একটা প্যারামিটার হচ্ছে আনবরড রিজার্ভ। যদি আনবরড রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পায়, সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট যে সিকিউরিটিগুলো বিক্রি করে সেগুলো যদি বেশি পরিমাণে কিনে কমার্শিয়াল ব্যাংকগুলো, তাহলে মানি সাপ্লাইয়ের পরিমাণটা বাড়বে। একটা হচ্ছে যদি ফ্রি রিজার্ভের পরিমাণটা বৃদ্ধি পায়, ফ্রি রিজার্ভ মানে যেটা ব্যাংকের কাছে অলস পড়ে আছে, ব্যাংক যেটা গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনার পরে এবং সেন্ট্রাল ব্যাংকে টাকা জমা রাখার পরে যে অংশটুকু কমার্শিয়াল ব্যাংকে পড়ে আছে, যেটা ইচ্ছা করলে সে লোন দিতে পারে, এই ফ্রি রিজার্ভের পরিমাণটা অব্যবহৃত যে রিজার্ভটা আছে কমার্শিয়াল ব্যাংকগুলোতে, সেটার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মানি সাপ্লাইয়ের পরিমাণটা কম। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকগুলো যদি ঋণ কম দেয়, সেন্ট্রাল ব্যাংক না কমার্শিয়াল ব্যাংকগুলো যদি ঋণ কম দেয় তাহলে মানি সাপ্লাইয়ের পরিমাণটা কমবে। এজন্য দেখবে কমার্শিয়াল ব্যাংকগুলো প্রতি বছর কি হারে ঋণের এক্সপানশন ঘটাচ্ছে, কি হারে ঋণ দিচ্ছে দেশে, তার উপর নির্ভর করে মানি সাপ্লাইয়ের পরিমাণ। সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলো যখন বেশি হারে ঋণ দিবে সাধারণ জনগণকে বা বিজনেস ফার্মগুলোকে, ততই মানি সাপ্লাইয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। মানি সাপ্লাই মানে ডিপোজিট প্লাস কারেন্সি। সাধারণত কমার্শিয়াল ব্যাংকে যে ডিপোজিট থাকে সেই ডিপোজিটের পরিমাণটা বেড়ে যাবে যখন কমার্শিয়াল ব্যাংকগুলো বেশি বেশি ঋণ দিবে ব্যবসায়ীদেরকে। তখন ওই যখন ঋণ দেওয়া হয় সাধারণত ডিপোজিট রাখা, একজন ব্যক্তিকে যদি 1 কোটি টাকা ঋণ দেওয়া হয় তখন তাকে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয় না, তখন তার নামে 1 কোটি টাকার একটা ডিপোজিট ক্রিয়েট করা হয় কমার্শিয়াল ব্যাংকগুলোতে। সুতরাং যখনই কমার্শিয়াল ব্যাংকগুলো ঋণ দেয় ফার্মকে বা ব্যবসায়ীকে, যে পরিমাণ ঋণ দেয় সে পরিমাণ টাকা একটা ডিপোজিট ক্রিয়েট হয়ে যায়, এই ডিপোজিট হচ্ছে মানি বা মানি সাপ্লাই। এই জন্যই যখন কমার্শিয়াল ব্যাংকগুলো বেশি বেশি ঋণ দেয় তখন এই মানি সাপ্লাই পরিমাণটা বৃদ্ধি পায়। আর ঋণ যখন কম দেয় কমার্শিয়াল ব্যাংকগুলো নিজের কাছে টাকাটা ফেলে রাখে, অলস ফেলে রাখে, তখন মানি সাপ্লাই পরিমাণটা হ্রাস পায়। সুতরাং মানি সাপ্লাই পরিমাণটা কমার্শিয়াল ব্যাংকগুলোর অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। কমার্শিয়াল ব্যাংকগুলো যখন বেশি পরিমাণে ঋণ দেয়
বেশি বেশি পরিমাণে ব্যবসায়ীকে ঋণ দেয় টাকা, তখন মানি সাপ্লাই কমতে বৃদ্ধি পায়। আর ঋণের প্রবাহ যখন কম হয় কমার্শিয়াল ব্যাংকগুলোর পক্ষ থেকে, তখন মানি সাপ্লাই পরিমাণটা কমে আসে। তাহলে আমরা এই দুটো জিনিসের প্রভাব দেখলাম। আনবরড রিজার্ভ যদি বৃদ্ধি পায়, কমার্শিয়াল ব্যাংকগুলো যদি সরকারের কাছ থেকে ঋণপত্র কিনে বেশি বেশি করে, তাহলে মানি সাপ্লাই বাড়বে। আর যদি ফ্রি রিজার্ভের পেমেন্টটা বাড়ে, মানি সাপ্লাই কমবে। আর এখানে যে আর দুটো জিনিস, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে এইচ। কেমন জেড এইচ এর প্রভাবটা কেমন? যে যদি জেড এর পরিমাণ যদি বৃদ্ধি পায়, কেমন জেড মানে হচ্ছে আমাদের জেড মানে হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। তো এই রিকোয়ার্ড রিজার্ভ রেশিও যদি বৃদ্ধি পায়, জেড যদি বৃদ্ধি পায়, তাহলে সাধারণত মানি সাপ্লাই পরিমাণটা হ্রাস পায়। কমার্শিয়াল ব্যাংকগুলোকে যদি তাদের ডিপোজিটের একটা বড় অংশ সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয়, তাহলে তাদের ঋণ প্রদান ক্ষমতা কমে যায় এবং মানি সাপ্লাই পরিমাণটাও তখন কমে যায়। যে জেটের পরিমাণ যখন বৃদ্ধি পায়, তখন মানি সাপ্লাই পরিমাণটা হ্রাস পায়। একটা হলো আমাদের এইচ, একটা হলো আমাদের একটা টাইমের জন্য এইচ। এইচ মানে হচ্ছে আমাদের অংশ কারেন্সি আকারে রাখা হয় রিজার্ভ। তাহলে এই মানি সাপ্লাই এর প্রভাবটা হলো, যদি এইচ যদি বৃদ্ধি পায়, মানে যদি ব্যাংকে টাকা না রাখে, যদি টাকা পকেটে রাখে, তাহলে মানি সাপ্লাই পরিমাণটা কমবে। মানুষ যদি তাদের সেন্ট্রাল রিজার্ভটা আসছে প্রত্যেকে একটা ইউনিটে যে রিজার্ভ আছে, রিজার্ভের একটা অংশ হলো আমাদের কারেন্সি। কেমন সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট যে পরিমাণ রিজার্ভ ইকোনমিতে দিচ্ছে, সেই রিজার্ভের পরিমাণটা হলো একটা হচ্ছে কারেন্সি। কারেন্সি থেকে আমরা রিজার্ভের অংশ হিসেবে ধরি, বা এটাকে হচ্ছে হাই পাওয়ার মানি বলে এই কারেন্সিটা, যেটা রিজার্ভের একটা অংশ। তাহলে একটা অংশ হলো কারেন্সি, আর একটা হলো যে যেটা একটা অংশ হলো আমরা রিকোয়ার্ড রিজার্ভ বলেছি, একটা বলেছি আমরা বড় রিজার্ভ, এটা আমরা থেকে ডিফাইন করেছি। তাহলে যদি আনবরড রিজার্ভের পরিমাণটা বৃদ্ধি পায়, মানি সাপ্লাই বাড়বে। ফ্রি রিজার্ভ বাড়বে, মানি সাপ্লাই কমবে। রিকোয়ার্ড রিজার্ভ রেশিও বাড়বে, মানি সাপ্লাই কমবে। এইচ, এইচ হলো আমাদের যে সাধারণ পাবলিক তাদের সম্পদের বা অর্থের কত মানি ডিমান্ডের কত অংশ কারেন্সি হিসেবে রাখে, কত অংশ তারা ডিপোজিট হিসেবে রাখে। এইচটা হলো কত অংশ কারেন্সি হিসেবে রাখে। ওয়ান মাইনাস এইচ হলো কত অংশ তারা ডিপোজিট হিসেবে রাখে। যদি কারেন্সি হিসেবে রাখে, ব্যাংকে ডিপোজিট হিসেবে না রাখে, তাহলে কিভাবে মানি সাপ্লাই করতে পারে? এখানে সেন্ট্রাল ব্যাংক এটাকে কন্ট্রোল করতে পারে আর এটাকে কন্ট্রোল করতে পারে। কেমন? আর এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের হাতে। কমার্শিয়াল ব্যাংক কতটুকু ফি রিজার্ভ রাখবে তার উপর নির্ভর করে। তাহলে এটা নির্ভর করে যে এই অংশটুকু নির্ভর করে, আনবোর্ড রিজার্ভ নির্ভর করে কমার্শিয়াল ব্যাংকের অ্যাক্টিভিটিজের উপরে। তারা ইচ্ছা করলে বেশি পরিমাণে কিনতে পারে, বেশি পরিমাণে তারা গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনতে পারে, সেক্ষেত্রে মানি সাপ্লাই বাড়বে। একটা ফ্রি রিজার্ভ, এটা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল করে। আনবোর্ড রিজার্ভ যেটা গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করে, সিকিউরিটিজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে গভর্নমেন্ট কি করতে পারে, আনবোর্ড রিজার্ভ থেকে কন্ট্রোল করতে পারে বা মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে। সুতরাং মানি সাপ্লাই এর পরিমাণ শুধুমাত্র গভর্নমেন্টের উপর নির্ভর করে না, যেটা আমরা আগে ফিক্সড হিসেবে ধরে নিয়েছিলাম যে মানি সাপ্লাইটা ফিক্সড না। মানি সাপ্লাইটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, অনেকের অ্যাক্টিভিটিজের উপর নির্ভর করে। মানি সাপ্লাই শুধুমাত্র গভর্নমেন্ট নির্ধারণ করে না, মানি সাপ্লাই পরিমাণ কত হবে একটা ইকোনমিতে, সেটা তিনটা পার্টির উপর নির্ভর করে। গভর্নমেন্টের উপর নির্ভর করে, গভর্নমেন্ট কিভাবে সেটাকে প্রভাবিত করে, আরইউটাকে প্রভাবিত করে। আনবোর্ড রিজার্ভ বা গভর্নমেন্ট কিভাবে বন্ড বিক্রি করবে বা সিকিউরিটি বিক্রি করবে তার উপর নির্ভর করে। আরেকটা নির্ভর করে কমার্শিয়াল ব্যাংকের অ্যাক্টিভিটিজ এর উপর। কমার্শিয়াল ব্যাংক কি পরিমাণ ফ্রি রিজার্ভ রাখবে তার উপর নির্ভর করে। যদি কমার্শিয়াল ব্যাংক ফ্রি রিজার্ভ কম রাখে, কমার্শিয়াল ব্যাংক যদি ফ্রি রিজার্ভ কম রাখে, তাহলে ফ্রি রিজার্ভ যদি কম রাখে কমার্শিয়াল ব্যাংকগুলো, তাহলে মানি সাপ্লাই পরিমাণটা কমবে। কেমন? অর্থাৎ ফ্রি রিজার্ভের সাথে একটা বিপরীত সম্পর্ক আছে। ফ্রি রিজার্ভ বেশি থাকলে মানি সাপ্লাই কমবে, ফ্রি রিজার্ভ যদি কম রাখে মানি সাপ্লাই বাড়বে। আর আরেকটা অংশ হচ্ছে জেট। জেটটা এটা গভর্নমেন্ট কন্ট্রোল করে, যে তাদের
কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের ডিপোজিটের কত অংশ রিজার্ভ হিসেবে রাখবে তার উপর নির্ভর করে। আর এটা হচ্ছে সাধারণ পাবলিক যদি ব্যাংকে টাকা না রেখে, ব্যাংকগুলো যদি আস্থা না থাকে, যদি পকেটে নোট পয়েন্ট এগুলো রাখা বেশি পছন্দ করে, তাহলেও মানি সাপ্লাই কম। সুতরাং তিনটা পার্টি এখানে মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র গভর্নমেন্টের একার হাতে না। মানি সাপ্লাই কন্ট্রোলের ব্যাপারটা, মানি সাপ্লাই কন্ট্রোলটা নির্ভর করছে সাধারণ পাবলিকের যে বিহেভিয়ার তার উপর নির্ভর করছে, তারা কারেন্সি কতটুকু রাখছে তার উপর নির্ভর করছে, কমার্শিয়াল ব্যাংকের বিহেভিয়ার উপর নির্ভর করছে, তারা কতটুকু ফ্রি রিজার্ভ রাখছে, অলস মানি ব্যাংকে ফেলে রাখছে নাকি তারা বেশি বেশি দিচ্ছে তার উপর নির্ভর করে। একটা গভর্নমেন্টের উপর নির্ভর করে, গভর্নমেন্ট কি পরিমাণ সিকিউরিটিজ বিক্রি করছে এবং তাদের যে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও কত সেট করছে, কত পরিমাণ রিকোয়ার্ড রিজার্ভ রেশিও রাখতে হবে কমার্শিয়াল ব্যাংকে। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে মানি সাপ্লাই পরিমাণটা নির্ভর করে। এটাকে বলি আমরা মানি সাপ্লাই ফাংশন। এবং এই যে এখানে আমরা দেখতে পাই যে যখন এখানে এই ফাংশনটাকে মানি সাপ্লাই ফাংশন হিসেবে ট্রিট করব, এটাকে আমরা ফাইনাল ইকুয়েশনটা যদি আমরা রাখি, আমাদের মানি সাপ্লাই ফাংশন মানি সাপ্লাই ফাংশন আর মানি সাপ্লাই মোড। সেটা হলো এই বিষয়গুলো উপর নির্ভর করে, আর ইউ, আর এফ, জেড এবং এইচ, এই বিষয়গুলো উপর নির্ভর করে। ইকোনমিক যে বিভিন্ন কন্ডিশন গুলো আছে, বিভিন্ন কন্ডিশনে সাধারণত এই বিষয়গুলো প্রভাবিত হয়, প্যারামিটারগুলো প্রভাবিত হয়। বিশেষ করে যখন ইকোনমিক আমরা চারটা ভাগে ভাগ করি ইকোনমিক কন্ডিশন গুলোকে। একটা বলে আমরা বুম, যখন ইকোনমিতে চাঙ্গা ভাব থাকে, একটা হচ্ছে রিসেশন, মন্দা ভাব থাকে, উৎপাদন কম থাকে, বিজনেস অ্যাক্টিভিটিস কম থাকে, একটা হচ্ছে রিকভারি, একটা রিসেশন। তাহলে যখন ইকোনমিতে চাঙ্গা ভাব থাকে বা বুম থাকে ইকোনমিতে, তখন ঋণের প্রবাহ বেশি থাকে, ঋণ বেশি পরিমাণে প্রদান করা হয় ব্যবসায়ী থেকে এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রভাব থাকে। এটাকে বলে আমরা সাধারণত টাইট ক্রেডিট কন্ডিশন, যে ঋণ পাওয়া মুশকিল। যখন প্রচুর পরিমাণে ঋণ দেওয়া হয় কমার্শিয়াল ব্যাংকগুলোর পক্ষ থেকে, তখন এই সিচুয়েশন থেকে বলি আমরা টাইট ক্রেডিট কন্ডিশন। ঋণ পাওয়া যখন কষ্ট ক্রেডিট। টাইট ক্রেডিট কন্ডিশনে সাধারণত এই আমাদের যে ফ্রি রিজার্ভ কন্ডিশনে ফ্রি রিজার্ভের পরিমাণটা সাধারণত খুব কম থাকে বা ফল করে। রিজার্ভের পরিমাণটা কেন ফল করে? কারণ রিজার্ভের যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমরা অ্যাক্সেস রিজার্ভ, একটা ফরওয়ার্ড রিজার্ভ। অ্যাক্সেস রিজার্ভ আর হচ্ছে ফরওয়ার্ড রিজার্ভ। ফরওয়ার্ড রিজার্ভটা কমার্শিয়াল ব্যাংকগুলো বড় করে যেগুলো তার কাছ থেকে সেন্ট্রাল ব্যাংকগুলো বড় করতে পারে ডিসকাউন্ট উইন্ডোর মাধ্যমে, কিংবা অন্য কমার্শিয়াল ব্যাংক থেকে তারা বড় করতে পারে রিজার্ভ। আর আনবোর্ড রিজার্ভ হচ্ছে তারা সিকিউরিটি রেখে দিচ্ছে। তাহলে এই অ্যাক্সেস রিজার্ভের একটা অংশ তারা বড় দেশে কিনে, এবং দুটো পার্থক্য বলছে আমরা কি ফ্রি রিজার্ভ হচ্ছে। সাধারণত এই ফ্রি রিজার্ভটা ফল করে, কেন ফল করে? কারণ অ্যাক্সেস রিজার্ভটা কম থাকে, রাইট? ইকোনমিক কন্ডিশন অ্যাক্সেস রিজার্ভ কম থাকে, এটা একটা কারণ। আর বড় রিজার্ভ যেটা সেটা বৃদ্ধি পায়, কারণ যেহেতু অ্যাক্সেস রিজার্ভ কমে যায়, রিকোয়ার্ড রিজার্ভ থেকে ঠিক রাখার জন্য অনেক সময় কমার্শিয়াল ব্যাংকগুলোকে অন্য ব্যাংক থেকে রিজার্ভ বড় করতে হয় এই রিকোয়ার্ড রিজার্ভটাকে ঠিক রাখার জন্য। সুতরাং টাইট ক্রেডিট কন্ডিশনে বা বুম সিচুয়েশন, ইকোনমিক প্রসপারিটি বা বুম সিচুয়েশন, সাধারণত এই আমাদের এটা ফল করে, আরএফটা আমাদের সাধারণত ফল করে। আরএফ এর সাথে আমরা সম্পর্কটা বলেছি যে আরএফ যখন বাড়বে তখন আমাদের মানি সাপ্লাইটা কমবে। আরএফ এর সাথে মানি সাপ্লাই সম্পর্কটা নেগেটিভ। আরএফ বাড়লে মানি সাপ্লাইটা কমবে, সম্পর্কটা নেগেটিভ। আর উল্টো ভাবে যদি বলি আমি, আরএফ কমলে মানি সাপ্লাই বাড়বে। তাহলে আরএফ বাড়লে মানি সাপ্লাই কমবে, আর আরএফ কমলে মানি সাপ্লাই বাড়বে। যেহেতু আরএফটা কমে যায়
টাইট ইকোনমিক কন্ডিশনে বা বুম সিচুয়েশনে ইকোনমিক প্রসপারিটি যখন থাকে, ইকোনমিক অ্যাক্টিভিটিস যখন বেশি থাকে, তখন যেহেতু আরএফ এর পরিমাণটা কমে যায়, ফ্রি রিজার্ভের পরিমাণটা কমে যায়, তখন মানি সাপ্লাইটা বৃদ্ধি পায়। মানি সাপ্লাই আরএফ কমলে মানি সাপ্লাইটা বাড়ে, সেই দৃষ্টিকোণ থেকে। এটা হলো একটা ইয়া। এখানে কিছু ডেটা আছেন, সেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি না, শুধুমাত্র আমরা ফিগার আমরা এখানে ব্যবহার করি, আর্টিকেল ডেটা থেকে শুধুমাত্র দেখা সুবিধার্থে আমরা ব্যবহার করছি। আমরা ইয়া দিচ্ছি এখানে, তার মূল উদ্দেশ্য হলো যে অ্যান্টিসাইক্লিক্যাল বিহেভিয়ার অফ অ্যান্টিসাইক্লিক্যাল behavior of RF. ফ্রি রিজার্ভ যেটা আছে সেটা একটা অ্যান্টিসাইক্লিক্যাল বিহেভিয়ার আছে। অ্যান্টিসাইক্লিক্যাল বিহেভিয়ার মানে হচ্ছে যে আমরা সাইক্লিক্যাল মানে বিজনেস সাইকেল কি বোঝানো হচ্ছে এখানে, যে বিজনেস সাইকেল হচ্ছে আমাদের, আমরা চারটা স্টেজে কথা বলেছি, একটা বুম, রিসেশন, ট্রাফ, একেবারে কোনো যদি তলায় পড়ে যায় ট্রাফ বলা হয় সেটাকে, আর রিকভারি বলে যায়। মানে এই যে যখন অ্যান্টিসাইক্লিক্যাল বিহেভিয়ার মানে হচ্ছে যে সাধারণত যখন ইকোনমি যখন রিকভার করে, ইকোনমি যখন প্রসপারিটি হয়, তখন আরেকটা ফর্ম করে বিপরীত সম্পর্ক, এটা হচ্ছে অ্যান্টিসাইক্লিক্যাল বিহেভিয়ার। কেমন? যখন ইকোনমি প্রসপারিটি হয় আরেক ফর্ম করে, কেন করে সেটা আমরা এখানে বলছি, চারটে কন্ডিশন থাকে তখন, অথবা একটা বেশি কন্ডিশন থাকলে অ্যাক্সেস একটা কম থাকে বেশি বেশি দিন দেওয়ার কারণে, এবং ব্যাংকগুলোকে প্রায় সময় রিজার্ভ বড় করতে হয় সেন্ট্রাল ব্যাংক থেকে বা তার পার্শ্ববর্তী অন্য ব্যাংকগুলো থেকে বড় করতে হয়, সে কারণে। তাহলে এই যে বড় রিজার্ভের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে কিংবা এক্সেস রিজার্ভ ফর্ম করার কারণে কি হয়, তার যে ফ্রি রিজার্ভ যেটা থাকে সেটার মধ্যে কমে যায় ফ্রি রিজার্ভের পরিমাণটা। কেমন? ফ্রি রিজার্ভটা হচ্ছে কি এক্সেস রিজার্ভ থেকে আমরা যখন বড় রিজার্ভটা বাদ দিই, এই ফ্রি রিজার্ভটা কিন্তু নেগেটিভ হতে পারে। রিজার্ভটা যদি নেগেটিভ, অর্থাৎ যদি এই দুটো যদি সমান হয় তাহলে জিরো হবে ফ্রি রিজার্ভের পরিমাণটা। এক্সেস রিজার্ভ এবং বড় রিজার্ভ যদি সমান হয় তাহলে এটার পরিমাণটা জিরো হবে। আর যদি বড় রিজার্ভের পরিমাণটা এক্সেস রিজার্ভের চেয়ে যদি বেশি হয় তাহলে এটা নেগেটিভ হবে, কারণ আরএফ এর পরিমাণটা নেগেটিভ হতে পারে। তাই বাস্তব তথ্য থেকে দেখা যাবে যদি থেকে জিরো বলে যেখানে বিভিন্ন টাইম পিরিয়ডগুলো আছে 60 থেকে 1960 1965 এভাবে 1970 এবং দেখা যাবে যে মানি সাপ্লাই পরিমাণটা, এটা হচ্ছে মানি সাপ্লাই পরিমাণটা, মানি সাপ্লাই পরিমাণটা আপওয়ার্ড ট্রেন্ড আছে মানি সাপ্লাই পরিমাণের, এবং আমাদের যে আনবরড রিজার্ভ মানি সাপ্লাই পরিমাণের একটা অংশটা আনবরড রিজার্ভ, সেটা আপওয়ার্ড ট্রেন্ড থাকে আনবরড রিজার্ভ। আর যে এক্স ফ্রি রিজার্ভ যেটা আছে সেটা এই এটা এই জিরোর আশেপাশে ফ্লাকচুয়েশন করে রিজার্ভের পরিমাণটা হচ্ছে ফ্রি রিজার্ভ। ফ্রি রিজার্ভটা আমাদের ফ্লাকচুয়েট করে, ফ্রি রিজার্ভ ফ্লাকচুয়েট করে সাধারণত দেখা যায় যখন ইকোনমিক প্রসপারিটি থাকে সাধারণত ফ্রি রিজার্ভ নেগেটিভ থাকে, আর যখন ইকোনমিক রিসেশন থাকে বা ইকোনমিতে যখন স্ল্যাগ কন্ডিশন থাকে, ইকোনমিতে যখন অ্যাক্টিভিটিস কম থাকে, তখন ব্যাংকগুলো খুব বেশি পরিমাণ টাকা ঋণ দিতে পারে না বা পার্টিদের খুঁজে পায় না, তখন ফ্রি রিজার্ভ বেশি থাকে, অলস টাকা ব্যাংকে পড়ে থাকে। যখন অলস টাকা ব্যাংকে পড়ে থাকে তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস কম থাকে, অর্থাৎ ফ্রি রিজার্ভের সাথে রিজার্ভের পরিমাণের সাথে ইকোনমিক অ্যাক্টিভিটিসের বা বিজনেস সাইকেলের একটা রিভার্স সম্পর্ক রয়েছে, যেটা বলছি আমরা অ্যান্টি সাইক্লিক্যাল বিহেভিয়ার অফ ফ্রি রিজার্ভ। কেমন? অ্যান্টি সাইক্লিক্যাল বিহেভিয়ার বোঝাচ্ছে কি যে যখন ইকোনমিক প্রসপারিটি থাকবে তখন ব্যাংকগুলোর কাছে বেশি ফ্রি রিজার্ভ থাকবে। কেমন? ফ্রি রিজার্ভ থাকার কারণ হলো
তখন যে তখন অ্যাক্সেস রিজার্ভটা বেশি থাকে ব্যাংকগুলোর কাছে, যেহেতু তারা বেশি পরিমাণে ঋণ দিতে পারে না। এবং তখন তাদের রিজার্ভ বড় করতে হয় না, যেহেতু অ্যাক্সেস রিজার্ভ আছে, লিকুইড রিজার্ভটা তারা সহজে ফুলফিল করতে পারে, এবং বড় রিজার্ভের পরিমাণটা কম থাকে। অর্থাৎ রিসেশনের সময় এটা হয় বেশি, এটা হয় কম, ফলে এটা হয় বেশি হয়, ফ্রি রিজার্ভের পরিমাণটা বেশি হয়। এটাকে বলছি আমরা অ্যান্টিসাইক্লিক বিহেভিয়ার অফ ফ্রি রিজার্ভ। এবং এই তাহলে আমরা যেহেতু ফ্রি রিজার্ভটা মানি সাপ্লাইয়ের উপর একটা প্রভাব ফেলে, এই ফ্রি রিজার্ভের পরিমাণটা যখন বেশি থাকে তখন মানি সাপ্লাইয়ের পরিমাণটা কম থাকে, যেহেতু ফ্রি রিজার্ভের সাথে মানি সাপ্লাইয়ের সম্পর্কটা নেগেটিভ। তাহলে আমরা এখানে দেখছি যে মানি সাপ্লাই এটা শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে। সরকার চাইলেই মানি সাপ্লাইকে বাড়াতে পারে না কিংবা কমাতে পারে না। একটা অংশ নিয়ন্ত্রণ করতে পারে থ্রু দা আনবোর্ড রিজার্ভ। আনবোর্ড রিজার্ভ হচ্ছে গভর্নমেন্ট তার সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের পরিমাণ কন্ট্রোল করে, বা আনবোর্ড রিজার্ভটাকে কন্ট্রোল করে কি করতে পারে, মানি সাপ্লাই একটা অংশকে কন্ট্রোল করতে পারে, কিন্তু বাকি অংশটুকু নির্ভর করে কমার্শিয়াল ব্যাংকের যে বিহেভিয়ার এবং সাধারণ পাবলিক যারা আছে, আমরা যারা আছি, আমাদের যে বিহেভিয়ার, যেটা আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, কারেন্সি কতটুকু রাখবো আমরা, কতটুকু টাকা ব্যাংকের ডিপোজিট হিসেবে রাখবো, তার উপর নির্ভর করে। অর্থাৎ তিনটা পক্ষের সম্মিলিত ভাবে গভর্নমেন্ট বিহেভিয়ার, গভর্নমেন্ট পলিসি, যেটাকে বলছেন আরইউ, গভর্নমেন্ট পলিসি অফ সেলিং সিকিউরিটিজ, সিকিউরিটিজ তারা বিক্রি করবে, বন্ড বিক্রি করবে, তার উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকগুলোর যে অ্যাক্টিভিটিস বা বিহেভিয়ার, ফ্রি রিজার্ভ তারা কতটুকু রাখবে তার উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে এইচ বা আমাদের যে অ্যাক্টিভিটিস, আমরা আমাদের টাকার কত অংশ, তো মানি ডিমান্ডের কত অংশ আমরা কারেন্সিতে রাখবো, কত অংশ আমরা ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, তার উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে জেড, যেটা হচ্ছে এটা গভর্নমেন্ট কন্ট্রোলে আছে, যে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, রিজার্ভের কত অংশ সেটা ব্যাংকে রাখতে হবে কমার্শিয়াল ব্যাংকগুলো, এইটার উপর নির্ভর করে। তাহলে এটা হচ্ছে আমাদের মানি সাপ্লাই ফাংশন বা মানি সাপ্লাই মডেল। এটাকে আমরা ব্যবহার করে আমরা দেখাবো যে আমরা যে এলএন কাপ সম্পর্কে পরিচিতি কি আমরা আগামী ক্লাসে দেখাবো। আমরা আগামী ক্লাসে দুটো জিনিস আমি আজকে কি আলোচনা করি সেটা করি। আজকে আমরা মূলত মানি সাপ্লাই মডেলটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমরা আজকে দেখিয়েছি যে মানি সাপ্লাইটাকে আমরা এতদিন সাধারণত একটা ভার্টিক্যাল বার হিসেবে দেখিয়েছি বা এক্সোজেনাস হিসেবে দেখিয়েছি, বা মানি সাপ্লাইটা গভর্নমেন্ট আরবিট্রারিলি ডিটারমাইন করতে পারে, এতটুকু আমরা আগে ধরে নিয়েছি। তো আজকে আমরা মানি সাপ্লাই মডেলটা প্রতিষ্ঠা করেছি, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মানি সাপ্লাই শুধুমাত্র গভর্নমেন্টের উপর নির্ভর করে না, মানি সাপ্লাইটা কমার্শিয়াল ব্যাংক যারা আছে তাদের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। বিশেষ করে আমরা এই যে ফ্রি রিজার্ভ যেটাকে আমরা ডিফাইন করেছি আর ই এক্সেস রিজার্ভ মাইনাস বরোড রিজার্ভ, দুটো পার্থক্য হিসেবে এই ফ্রি রিজার্ভ ব্যাংকে কতটুকু থাকবে, ব্যাংকে অলস টাকা কতটুকু পড়ে থাকবে তার উপর নির্ভর করবে। আমরা দেখেছি কেমন। তাহলে এখানে আমরা দুটো বিষয় দেখিয়েছি, একটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ রিকোয়ার্ড রেশিও বা জেড, এটা কততে ঠিক করছে, আনবোর্ড রিজার্ভের পরিমাণ কি পরিমাণ ছাড়ছে, আনবোর্ড রিজার্ভের পরিমাণ সিকিউরিটিজের মাধ্যমে, এবং কমার্শিয়াল ব্যাংকগুলো যে ফ্রি রিজার্ভ তারা কতটুকু রাখছে, এবং সাধারণ পাবলিক তাদের এইচ এর পরিমাণ কত নির্ধারণ করছে। এই প্যারামিটারগুলো মানের উপর নির্ভর করবে মানি সাপ্লাই পরিমাণ কত হবে সেটা নির্ভর করে। তো মানি সাপ্লাইটা গভর্নমেন্ট পুরোপুরি কন্ট্রোল করতে পারে, এবং এটা মানি সাপ্লাইটা নির্ভর করে ইন্টারেস্ট রেটের উপর, মানে ইন্টারেস্ট রেটগুলো আবার এই বিষয়গুলো প্রভাবিত করে। ইন্টারেস্ট রেটের উপরে এইচ নির্ভর করে, ইন্টারেস্ট রেট যদি বেশি হয় তাহলে মানুষ টাকা কম রাখবে হাতে, বেশি টাকা ব্যাংকে রাখবে, কেমন। আবার এই যে আরএফ বা ফ্রি রিজার্ভ সেটাও ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে। ইন্টারেস্ট রেট যখন বেশি হয় তখন ফ্রি রিজার্ভের পরিমাণ কম থাকে, কারণ ইন্টারেস্ট রেট বেশি থাকলে এই ফ্রি রিজার্ভ হচ্ছে অলস মানে, এখান থেকে কোনো ইনকাম আসে না কমার্শিয়াল ব্যাংকে। এটা যদি ঋণ হিসেবে দিতে পারে সেখান থেকে ইনকাম পাওয়া যায়। সুতরাং ইন্টারেস্ট যখন বেশি থাকে তখন তারা ফ্রি রিজার্ভ রাখে না, তখন তারা টাকা বলতে অন্য জায়গায় কাজে লাগে বা ঋণ হিসেবে দিয়ে সেখান থেকে আর্ন করতে পারে। তাই ইন্টারেস্ট রেটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইন্টারেস্ট রেট যখন বেশি থাকবে ফ্রি রিজার্ভ কম থাকবে, ফ্রি রিজার্ভ কম থাকলে মানি সাপ্লাই বেশি থাকবে। সুতরাং ইন্টারেস্ট রেটের সাথে মানি সাপ্লাই একটা পজিটিভ সম্পর্ক আছে। ইন্টারেস্ট রেটের সাথে মানি ডিমান্ডের একটা নেগেটিভ সম্পর্ক আছে, কিন্তু ইন্টারেস্ট রেটের সাথে মানি সাপ্লাই একটা পজিটিভ সম্পর্ক আছে, কেমন। তাহলে এই হলো আমাদের মানি সাপ্লাই মডেল। আমরা কি করেছি, মানি সাপ্লাই মডেলটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি থ্রু সাম assumptions and through some notations and equations. আমাদের মানি সাপ্লাই মডেলটা হলো যে m equal to RU by Z plus H into 1 minus Z minus RF by Z plus H into 1 minus Z.
এখানে মানি পরিমাণটা নির্ভর করবে বা মানি সাপ্লাই পরিমাণটা নির্ভর করবে চারটা প্যারামিটারের উপরে আরএফ, আরইউ, জেড এবং এইচ, এই চারটা বিষয়ের উপর নির্ভর করবে। কিভাবে নির্ভর করবে সেটা আমরা দেখেছি। মানি সাপ্লাই ফাংশন থেকে আমরা ইন্টারেস্ট রেটের ফাংশন হিসেবে যদি আমরা প্লট করি, আমরা এটা আপওয়ার্ড স্লোপিং লাইন হবে। মানি ডিমান্ড ফাংশনটা ইন্টারেস্ট রেটের একটা নেগেটিভ ফাংশন, আর মানি সাপ্লাইটা ইন্টারেস্ট রেটের একটা পজিটিভ ফাংশন। তো মানি সাপ্লাই যদি ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে তাহলে এর রিজার্ভের শেপটা একটু চেঞ্জ হয়, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। এবং গভর্নমেন্ট তার মানি সাপ্লাই দুটো টার্গেট আছে। মানি সাপ্লাই গভর্নমেন্ট দুভাবে কন্ট্রোল করতে পারে, ইন্টারেস্ট রেটের মাধ্যমে একটা মানি মাইন্ড এগ্রিগেট যেটাকে বলা হয়, মানি পরিমাণটাকে টার্গেট করতে পারে। তো কোনটা করলে সুবিধা সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা মানি সাপ্লাই ফাংশনটা প্রতিষ্ঠা করলাম, আগামী ক্লাসে আমরা এই মানি সাপ্লাই ফাংশনের উপর ভিত্তি করে গভর্নমেন্ট কিভাবে তার পলিসি গুলো নির্ধারণ করে সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আমরা আজকে আপাতত এখানে শেষ করছি। স্যার স্যার আমাদের সিটি বা মিডটার্ম নিয়ে কথা বলতে চাইছিলাম আর কি স্যার। মিডটার্ম কবে তোমাদের? জি মিডটার্ম ডেট হয়েছে, ডেট ফিক্স হয়েছে? এমনিতে মিডটার্ম টিচার তারা নিচ্ছে, আমাদের একটা নিচ্ছে। তাহলে আমি এখন সিটি তো না। জি স্যার। হ্যাঁ না, তাহলে আমি আমার প্রশ্নগুলো একে দিয়ে দিব, আমাদের চেয়ারম্যানকে দিয়ে দেবো, উনি কন্ট্যাক্ট করবেন। আমি তো নিতে পারবো না, মিডটার্ম উনি দিবেন। জি স্যার, মিডটার্ম অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে নিচ্ছে। অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে নিচ্ছে স্যার, মিডটার্ম এবং সিটি দুটোটাই অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে নিচ্ছে। আচ্ছা আগে 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 তোমরা মিডটার্মটা দাও, তাহলে আমি তাহলে একটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যা এই পর্যন্ত যা পড়িয়েছি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সেটা তোমরা জি স্যার সেটা তোমরা ইয়ে করবে।